আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন। এবং আমরা যদি এই টপিকটা জানি, এই টপিকের সাথে আরো জানতে পারবো অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। এবং দুইয়ের নিয়ম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটেছে নাকি অষ্টক সম্প্রসারণ ঘটেছে, এই প্রতিটা বিষয় আমরা জানতে পারবো। এখন এই যৌগের বন্ধন মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে আয়নিক বন্ধন এবং আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। চলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। এবং এখানে যে এক্সাম্পল গুলো নিয়েছি আমরা বোঝানোর জন্য, এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় এসেছে এগুলো, ঠিক আছে? এবং এই এক্সাম্পল গুলো দিয়ে প্রশ্ন করেছে যে এর বন্ধনটা কিরূপ, এ কি অষ্টক অষ্টক নিয়ম নিয়ম মেনেছে, এ কি দুইয়ের নিয়ম মেনেছে, এখানে কি অষ্টক সংকোচন ঘটেছে নাকি অষ্টক সম্প্রসারণ ঘটেছে, এইগুলোই মূলত প্রশ্ন হয়। তো এই বিষয়টা আমাদের বুঝতে হলে কিছু বিষয় আগে আমাদের জানা লাগবে। এক নম্বরে তোমার যেটা জানা লাগবে সেটা হলো 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তোমার জানতে হবে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এই অধ্যায়টা পারবে না। 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো মনে রাখলেই তোমার এসএসসি প্লাস এইচএসসি লেভেল কভার হয়ে যাবে। এসএসসি প্লাস এইচএসসি লেভেল কভার হয়ে যাবে। 2 নম্বরে তোমার ধাতু আর অধাতু চিনতে হবে। ধাতু ও অধাতু। ধাতু হচ্ছে তারা যারা ইলেকট্রন ত্যাগ করে, এবং অধাতু হচ্ছে তারা যারা ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা জানি যে পর্যায় সারণীতে মোট হচ্ছে 118টি মৌল আছে। কয়টা মৌল? 118টা মৌল আছে। তো 118টা মৌলের ভিতরে অনেকগুলো ধাতু আছে, অনেকগুলো অধাতু আছে। এই ধাতু, এতগুলো ধাতু এতগুলো অধাতু তো মনে রাখা সম্ভব না। তো আমরা 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবো, এইগুলোই কাজে লাগে সাধারণত। তো 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তার ভিতরে অধাতু আছে হচ্ছে আহ বোরন থেকে শুরু করে নিয়নের আগ পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে অধাতু। অধাতু যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো। তারপরে আরেকটা আছে, সেটা হলো সিলিকন থেকে শুরু করে আর্গনের আগ পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে অধাতু। সেগুলো হচ্ছে অধাতু, এইগুলোই হচ্ছে অধাতু। তাহলে কি কি সেগুলো? সিলিকন, তারপরে হচ্ছে ফসফরাস, সালফার, ক্লোরিন, এইগুলো। এবং নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু ধাতুও না অধাতুও না। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর হচ্ছে অর্গানিসন। এখন এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো, এইগুলো বাদে 30টা মৌলের ভিতরে আর্গন পর্যন্ত আছে। এইগুলো 30টা মৌলের ভিতরে আছে এই তিনটা, হিলিয়াম, নিয়ন আর আর্গন, এই তিনটা নিষ্ক্রিয় গ্যাস আছে। তাহলে এই 1 থেকে 30টা মৌলের ভিতরে এই তিনটা নিষ্ক্রিয় গ্যাস, এবং এই যে এখানে আছে হলো 4টা আর এখানে 5টা, 9টা অধাতু। এইগুলো, এই 9টা অধাতু আর এই তিনটা নিষ্ক্রিয় গ্যাস বাদে বাকি যেগুলো আছে সেগুলো সবাই হচ্ছে ধাতু। ওকে, বাকি সবাই কি? ধাতু। তাহলে আমাদের এর পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কি জানতে হবে? ইলেকট্রন বিন্যাস।
ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয়? ইলেকট্রন বিন্যাসের একটা ক্রম আছে। এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s। এই পর্যন্ত 30টা মৌল কভার হয়ে যায় আর কি। তাহলে দেখো, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। আমরা জানি অরবিটাল টোটাল হচ্ছে 4টা, এস পি ডি আর এফ। যখন প্রধান শক্তি স্তর সংখ্যা 1 হবে, মানে যে অরবিটাল, সে অরবিটালের আগে যদি 1 থাকে, তার মানে একটা অরবিটাল হবে এবং সেটা হবে এস অরবিটাল। দেখো একটা আছে। এখন যদি 2 থাকে প্রধান শক্তি স্তর সংখ্যা, বা অরবিটালের আগে যদি 2 থাকে, তাহলে 2টা অরবিটাল হবে, এস এবং পি, এই 2টা অরবিটাল হবে। যখন থাকবে 2, দেখো এস আর পি আছে। তাহলে যখন 3 থাকবে, তখন কি হবে? 3টা অরবিটাল হবে, এস পি আর ডি হবে। এস পি আর ডি দেখো আছে কিনা, এস পি ডি আছে। তখন যখন 4 হবে, তখন কি হবে? 4টা হবে, অর্থাৎ এস পি ডি আর এফ হবে, এই 4টাই হবে। তখন হবে 4s 4p 4d 4f, এই 4টাই হবে যখন 4 থাকবে। বাট আমাদের 30টা মৌল এই এস পর্যন্ত নিলেই কভার হয়ে যাচ্ছে, তাই আমরা শুধু এস নিয়েছি। ঠিক আছে, এই ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে এবং এর সাথে সাথে আরো জানতে হবে এই যে এস, যে উপকক্ষপথ বা অরবিটাল, এখানে ইলেকট্রন ধরে 2টা। এস এ ইলেকট্রন ধরে কয়টা করে? 2টা করে। পি তে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 6টা এবং ডি তে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 10টা। এটা তোমার মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তাহলে তুমি পারবা। তারপরে তোমার জানতে হবে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এবং সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। আয়নিক বন্ধন আর হচ্ছে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা তোমার জানতে হবে। আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু আর অধাতু মিলে, মানে একটা ধাতু থাকবে আর একটা অধাতু থাকবে, তাহলে আয়নিক হবে। আর সমযোজী কখন হবে? যখন 2টা অধাতু হবে, অধাতু যোগ অধাতু। অধাতু কারা হয়? অধাতু হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। অধাতু কারা? এখানে লিখি আমরা, অধাতু হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। অধাতু কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। আর ধাতু কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু। এখন এই যে আয়নিক বন্ধন ধাতু আর অধাতু মিলে মানে গঠন করে, এখানে এ ত্যাগ করে এ গ্রহণ করে, তাই তো? তাহলে ত্যাগ প্লাস গ্রহণের মাধ্যমে হয়। এই বন্ধনটা ত্যাগ আর গ্রহণের মাধ্যমে হয়। ইলেকট্রন কি ত্যাগ গ্রহণ? ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে হয়। আর অধাতু মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে, এও ইলেকট্রন গ্রহণ করে, এও ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দুইজনই যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তো অন্য জায়গা থেকে ইলেকট্রন হাওলাত করে আনতে হবে। এমন হয় না, এরা ইলেকট্রন শেয়ার করে। ওকে, এরা কি করে? এরা ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করে। এরপরে জানতে হবে বন্ধন কিভাবে গঠিত হয়। দুইটা মৌল মিলে যে একটা বন্ধন গঠন হলো, এই বন্ধনটা আসলে কিভাবে গঠন হলো? যেমন যদি আমরা বেরিলিয়াম ক্লোরাইড দেখি, বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে 5 নম্বর আমাদের কি জানতে হবে? বন্ধন গঠন। বন্ধন গঠন। ওকে, যেমন বেরিলিয়াম আর ক্লোরিন মিলে কি গঠন করেছে? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়ামের যোজনী হচ্ছে 2। বেরিলিয়ামের যোজনী কত? বেরিলিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন এই ক্লোরিনের যোজনী আসবে বেরিলিয়ামের কাছে, বেরিলিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে।
তাহলে বেরিলিয়ামের যোজনী 2 সেটা যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী 1 সেটা আসবে বেরিলিয়ামের কাছে। এখন 1 দেওয়া না দেওয়া সমান, তাই এখানে 1 বসে না, তাহলে হয় BeCl2। আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, কারণ এই গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌল যেগুলো আছে তাদের যোজনী হয় 2, এবং গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদের যোজনী হয় 1। এখন এই যোজনী বিষয়টা কিভাবে আসছে সেটাও অনেকেই বোঝে না, চলো একটু আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা যদি নাইট্রোজেনকে দেখি, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এর যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে হবে হচ্ছে 1s2 2s2 2p3, এমন হবে 1s তারপরে 2s তারপরে 2p, অর্থাৎ 1s পূর্ণ করেছে, s এ 2টা ধরে 2টা দেওয়ার পরেও আমরা দেখছি এখনো 5টা ইলেকট্রন বাকি, তাহলে 5টা ইলেকট্রন তার পরের কক্ষপথে দেওয়ার চেষ্টা করবে, বাট তার পরের কক্ষপথ যেহেতু s এর 2টা ধরবে, তাহলে এখনো 3টা বাকি, তাহলে ওই 3টা তার পরের কক্ষপথে দেওয়ার চেষ্টা করবে, তার পরের কক্ষপথ হচ্ছে 2p, এবং এখানে সেই 3টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে গুণে দেখো 2 আর 2 4 আর 3 7টা হয়ে গেছে। এই পিতে সর্বোচ্চ 6টা ধরবে, মানে সর্বোচ্চ 6 পর্যন্ত দিতে পারবে, 6 এর উপরে আর দিতে পারবে না, 6 এর নিচে যত ইচ্ছা তত দিতে পারবে, বাট 6 এর উপরে আর দিতে পারবে না। তাহলে দেখো এর সর্বশেষ কক্ষপথে, এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান, এই প্রত্যেকটাই একটা একটা উপকক্ষপথ, অরবিটাল বা উপকক্ষপথ বলি না, আমি বলেছি কক্ষপথ, কক্ষপথ আর উপকক্ষপথ কিন্তু আলাদা। কক্ষপথ, উপকক্ষপথ হচ্ছে এই প্রত্যেকটা অরবিটালই একটা একটা উপকক্ষপথ, অর্থাৎ 1s 2s 2p এই প্রত্যেকটা একটা একটা উপকক্ষপথ বা অরবিটাল। আর কক্ষপথ হচ্ছে পর্যায় সংখ্যা 1 যদি থাকে, পর্যায় সংখ্যা যাদের 1 থাকবে তারা যে অরবিটাল গুলোই থাকবে সেই সবগুলো অরবিটাল মিলেই একটা কক্ষপথ হবে। তার মানে দেখো এর পর্যায় সংখ্যা 2, এই যে অরবিটাল এর আগের যে সংখ্যাটা সেটাই হলো পর্যায় সংখ্যা, এখানেও দেখো পর্যায় সংখ্যা 2, এখানেও দেখো পর্যায় সংখ্যা 2, তাহলে দুইটার পর্যায় সংখ্যা যদি 2 হয় তার মানে এরা হলো একই কক্ষপথের অরবিটাল বা একই কক্ষপথের উপকক্ষপথ। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান, 2 আর 3 5টা ইলেকট্রন বিদ্যমান, কয়টা ইলেকট্রন বিদ্যমান, 5টা ইলেকট্রন বিদ্যমান, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান। এখন প্রত্যেকটা মৌলই তাদের সর্বশেষ কক্ষপথে হয় অষ্টক পূর্ণ করতে চাই নাই দ্বিত্ব পূর্ণ করতে চাই। তাহলে এখানে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো প্রতিটা মৌলই তাদের সর্বশেষ কক্ষপথ, শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে চাই, অথবা দ্বিত্ব কাঠামো অর্জন করতে চাই। তাহলে প্রতিটা মৌলই তাদের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে চায় অথবা দ্বিত্ব কাঠামো অর্জন করতে চায়। অষ্টক মানে কি, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন লাভের চেষ্টা বা ইলেকট্রন লাভের প্রবণতা। অষ্টক মানে কি, 8টা ইলেকট্রন, অষ্টক, অষ্টক মানে কি 8টা ইলেকট্রন লাভের
প্রবণতা দেখায়। আর দ্বিত্ব কি? দ্বিত্ব হচ্ছে সর্বশেষ কক্ষপথে জোড় সংখ্যক ইলেকট্রন রাখতে চাই, জোড় ইলেকট্রন রাখতে চাই। এবং এই দুইটা কিন্তু সর্বশেষ কক্ষপথে, এটা কি সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে, কক্ষপথে এটাও কিন্তু সর্বশেষ কক্ষপথে। সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন লাভের প্রবণতা দেখায়। আর দ্বিত্ব কি? জোড় সংখ্যক ইলেকট্রন রাখতে চাই। এটাই হচ্ছে আমাদের দ্বিত্ব আর অষ্টক। এই দ্বিত্বের ক্ষেত্রে অষ্টক সংকোচনও ঘটে, অষ্টক সম্প্রসারণও ঘটে। দ্বিত্বের ক্ষেত্রে কি হয়? অষ্টক সংকোচনও ঘটে, অষ্টক সম্প্রসারণও ঘটে, অষ্টক নিয়মও হয়। যখন 8টা ইলেকট্রন থাকবে তখন সেটা কিন্তু দ্বিত্ব, সেটা কিন্তু দ্বিত্ব প্লাস অষ্টক দুইটাই। ওকে, যখন 8টার বেশি ইলেকট্রন থাকবে তখন দ্বিত্ব তো হবেই, এবং সেটা কিন্তু জোড় সংখ্যক হওয়া লাগবে। 8টার বেশি ঠিক আছে, বাট জোড় সংখ্যক। যদি 8টার বেশি ইলেকট্রন থাকে তাহলে দ্বিত্ব হবে প্লাস অষ্টক যদি বেশি হয় তাহলে সম্প্রসারণ হয়, নাই সংকোচন হয়, সম্প্রসারণ হয়। তাহলে অষ্টক সম্প্রসারণ। আর যদি 8টার কম হয় তাহলে কি হবে? দ্বিত্ব হবে, আর হবে অষ্টক সংকোচন। তাহলে জোড় সংখ্যক ইলেকট্রন থাকলেই সর্বশেষ কক্ষপথে দ্বিত্ব হবে, সেটা অষ্টক হোক বা অষ্টক সংকোচন হোক বা অষ্টক সম্প্রসারণ হোক। এখন 8টা থাকলে অষ্টক, 8টার থেকে বেশি থাকলে অষ্টক সম্প্রসারণ, আর যদি 8টা থেকে কম থাকে তাহলে অষ্টক সংকোচন। এতটুকুই। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যখন উদাহরণ করব তখন তোমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এই যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখন বলো, এই নাইট্রোজেন মানে এর 5টা, তাহলে 8টা পূরণ হতে আর কয়টা ইলেকট্রন দরকার? 8টা পূরণ হতে 3টা ইলেকট্রন দরকার। তাহলে সে অষ্টক পূরণ করতে পারবে। অথবা মনে করে এমন আছে যে নাইট্রোজেনের প্রথম কক্ষপথে কত? 2টা, তারপরে তো 5। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? এই যে 1, 1 এ কয়টা? 2টা, 2 এ কয়টা? হলো 2, 2 মানে 2 হলো 2টা, 3টা, 5টা, 5টা, তাহলে 2 আর 5। অথবা এর 5টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, হয় ত্যাগ করতে হবে, নাই 3টা কি করতে হবে? গ্রহণ করতে হবে। 5টা নাই ত্যাগ করতে হবে, নাই 3টা গ্রহণ করতে হবে। তাহলে কোনটা করবে সে? বলো। 5টা ত্যাগ করা কি চারটিখানি ব্যাপার? 3টা গ্রহণ করবে তার থেকে। 5টা ত্যাগের পরিবর্তে একই, যেহেতু ত্যাগ করতে গ্রহণ করতে একই শক্তি যেহেতু প্রয়োজন, তাহলে ও 5টা ত্যাগ না করে 3টা গ্রহণ করবে। তাহলে তার থেকে একটু কম খাটনি করা লাগছে। 5টা ত্যাগ করতে যে খাটনি করা লাগবে 3টা গ্রহণ করতে তার থেকে কম খাটনি করা লাগছে, সেই জন্য ও 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি সর্বশেষ কক্ষপথে, শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে তাহলে গ্রহণ করবে। তাহলে কি করবে? গ্রহণ করবে। আর যদি শেষ কক্ষপথে 1টা, 2টা, 3টা ইলেকট্রন থাকে তাহলে কি করবে? ত্যাগ করবে। বাট হাইড্রোজেন হচ্ছে ব্যতিক্রম। হাইড্রোজেন, তাই না? একটু এখানে দেখায় হাইড্রোজেন। হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s1 হয়। তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 1টা। তাহলে ত্যাগ করবে। ভালো কথা। এখন আমরা জানি যে এর এই 1 আছে, তার মানে এটা প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে।
তাহলে একটা ত্যাগ করতেও যেই শক্তি অপচয় হবে, একটা গ্রহণ করতেও সেই একই পরিমাণ শক্তি অপচয় হবে। তাহলে এ তার সর্বশেষ কক্ষপথে একটা আর একটা নিলে সে একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। মানে প্রথম কক্ষপথে তো দুইটা ধরে, তাহলে প্রথম কক্ষপথ যেহেতু পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে সে স্থিতিশীল অবস্থায় আসবে। তাহলে সে কিন্তু নিতেও পারে, আবার দিতেও পারে, একটা দিতেও পারে, যেহেতু একটা আছে সর্বশেষ কক্ষপথে সে দিতেও পারে। তাহলে যেহেতু এ নিচ্ছে প্লাস দিচ্ছে দুইটাই করছে, তাহলে এই হাইড্রোজেন কিন্তু ধাতু প্লাস অধাতু দুইটাই, ধাতু প্লাস অধাতু দুইটাই, এটা মনে রাখবে। ওকে, এইবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। দেখো আমরা লিখে রেখেছি কিছু এক্সাম্পল, আমরা সব কিন্তু করব না, আমরা কয়েকটা করবো এবং বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। তো এই যে একটা বন্ধন, এই বন্ধনটা কেমন সেটা নির্ণয় করার আগে আগে তো তার ওই দুইটা মৌল মিলে যে যৌগ গঠন করেছে সেই যৌগটা তবে গঠন করা লাগবে। অনেকেই কিন্তু এটা পারে না। কেন পারে না? কারণ তারা ওই মৌলগুলোর যোজনই জানে না, সেই জন্যই মূলত তারা পারে না। এখন এইটা মনে রাখার জন্য, এই যোজনী মনে রাখার জন্য তোমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। গ্রুপ একের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর যোজনী হচ্ছে 1, তাহলে গ্রুপ একের যে মৌল তাদের যোজনী কত? যোজনী হচ্ছে 1। এটা কিভাবে মনে রাখবা? দেখো, লিনা কে রবি সাজিয়ে ফিরল। ওকে, তাহলে লি, এল আই লি, তাই তো? না, এন এ না, তাই তো? কে তে কেই তো, রবি আরবি, সাজিয়ে সিএস, ফিরলো এফআর। এইগুলো সবই কি গ্রুপ একের মৌল। তাহলে তোমরা মনে রাখতে পারো যে লিনাকে রবি সাজিয়ে ফিরলো, এভাবে মনে রাখতে পারো। গ্রুপ 2 এর মৌলের যোজনী হচ্ছে 2। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের যোজনী হচ্ছে 2। এটা কিভাবে মনে রাখবা? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। তাহলে দেখো, বিরিয়ানি বিই বিরিয়ানি, মোগলাই এমজি মোগলাই, কাবাব সিএ কাবাব, সরিয়ে এসআর সরিয়ে, বাটিতে বিয়ে, রাখো আরে। তাহলে এইভাবে তোমরা গ্রুপ 2 এর মৌলগুলো মনে রাখতে পারো। এবং গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে তাদের যোজনী হচ্ছে 1। তাদের যোজনীও কত? 1। সেগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলোই। ঠিক আছে, এইগুলো কি গ্রুপ 17 এর মৌল, এদের যোজনী হচ্ছে। এখন আমরা আরো কয়েকভাবে এটা নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি পারমাণবিক সংখ্যা জানি তাহলে যোজনীটা ইজিলি নির্ণয় করতে আমরা পারবো। এইগুলো ছাড়াও তো আরো অন্যান্য অনেক মৌল আছে যেই মৌলগুলো দিয়ে যৌগ গঠন করতে হয়। যেমন এই যে SO3 সালফার ট্রাইঅক্সাইড, এইটা যে গঠিত হলো, এখানে তো এইগুলো নেই। তাহলে এইগুলোর যোজনী আমরা কিভাবে নির্ণয় করব? চলো একটু দেখার চেষ্টা করি। এই SO3 এর ক্ষেত্রে দেখো, এস হলো সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, কয়টা হচ্ছে দেখো? 10টা 2 12টা। এখানে দরকার কয়টা? 4টা দরকার। সেই 4টা এই 3s এর পরে কি 3p, 3p তে 4টা বসে গেল। দেখো গুণে দেখো 16টা হচ্ছে। তাহলে সর্বশেষ কক্ষপথে দেখো 2 আর 4 6টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন যদি থাকে তাহলে সে কি করে? গ্রহণ করে।
কেন গ্রহণ করে? অষ্টক পূরণের জন্য গ্রহণ করে। তাহলে অষ্টক পূর্ণ করতে এই সালফারের কয়টা ইলেকট্রন দরকার? অষ্টক পূর্ণ করতে সালফারের 2টা ইলেকট্রন দরকার। সেই জন্য এই সালফারের যোজনী হচ্ছে 2। যোজনী হচ্ছে 2। এর পরিবর্তনশীল যোজনীও আছে, সেটা হচ্ছে 6। এখন এই যে অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত বলো? অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস করে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে হবে হচ্ছে 1s2 2s2 2p4 এমন হবে। 2 আর 2 4 আর 4 কত হয়? 8। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ 2s আর 2p, এটা এই কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2 আর 4 6টা ইলেকট্রন বিদ্যমান। তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে অষ্টক পূরণ করার জন্য? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এর যোজনী হচ্ছে 2। এর যোজনীও কি 2? তাহলে এখন দেখো ওই যৌগটা যখন গঠন হলো তখন কিভাবে হয়েছে দেখো, এস আর ও এই দুইটা, তাই না? এখন এই সালফারের যোজনী কার কাছে আসবে? এর কাছে। আর এই অক্সিজেনের যোজনী কার কাছে আসবে? এর কাছে। তাহলে সালফারের যোজনী হচ্ছে 2 আর 6, সেটা এখানে গেল। আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সেটা এখানে আসলো। এখন দেখো তো এই 2 না কেটে যায়, তাহলে কি এটার সাথে মিলছে? বলো। তার মানে আসলে অক্সিজেনের এই এই যে সালফারের যোজনী সেটা 2 নয়, সেটা হচ্ছে 6। সেটা কত? 6। এখন কাটাকাটি করে দেখো 3 দুগুণই 6। অক্সিজেনের যোজনী সেটা হলো সালফারের কাছে, সালফারের যোজনী 6, সেটা হলো অক্সিজেনের কাছে। এখন কাটাকাটি করে দেখো SO3 আসছে। তাহলে কি হলো? SO3। এখন তোমাদের এই নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই যে আমি SO3 বসাবো মানে সালফারের যোজনী 2 বসাবো নাকি 6 বসাবো, কোনটা বসাবো। যখন এমন বিষয় আসবে অর্থাৎ পরিবর্তনশীল যোজনী বিষয়ক যৌগগুলো আসবে, তখন তোমার ওরা ডিরেক্টলি এরকম যৌগ গঠন করে দিবে। বোঝা গেল? তখন ওরা ডিরেক্টলি যৌগ গঠন করে দিবে যখন এমন পরিবর্তনশীল যোজনী থাকবে সেই মৌলগুলোর। বাট পরিবর্তনশীল যোজনী যদি না থাকে, যেমন এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এদের কিন্তু পরিবর্তনশীল যোজনী নেই, যার কারণে এই যৌগটা তোমার কিন্তু গঠন করে দিবে না, তোমার গঠন করে নিতে হবে। ওরা বলে দিবে বেরিলিয়াম আর ক্লোরিন দিয়ে গঠিত যৌগের বন্ধন কি রূপ ব্যাখ্যা করো। তখন তোমার এর বন্ধন কিরূপ সেটা নির্ণয় করতে গেলে এই যৌগটা গঠন করে নিতে হবে। তখন তুমি যদি যৌগ গঠন করো তাহলে বেরিলিয়াম ক্লোরাইড হবে, এরকম হবে। বাট যেগুলো পরিবর্তনশীল যোজনী বিদ্যমান সেইগুলো তোমার ডিরেক্টলি এরকম যৌগ দিয়ে দেবে, SO3 দিয়ে দেবে। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। এই যে যে বিষয়টা লিখে রেখেছিলাম এই বিষয়টা ক্লিয়ার হয়। আমরা প্রথমে দেখব হচ্ছে NH3 এর ক্ষেত্রে। NH3 এটা ঢাকা বোর্ড 2024 পড়েছে। কি আছে বলতো? নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত যে যৌগ তার বন্ধন কিরূপ ব্যাখ্যা করো। এবং সেই ক্ষেত্রে কি অষ্টক সম্প্রসারণ ঘটেছে নাকি অষ্টক সংকোচন ঘটেছে নাকি অষ্টক নিয়ম মেনেছে, ব্যাখ্যা করো। এমন প্রশ্নটা হবে আর কি। তাহলে নাইট্রোজেন আর হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে তুমি প্রথমে এদের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করতে গেলে এদের পারমাণবিক সংখ্যা জানা লাগবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1s2, তারপর ইলেকট্রন বিন্যাস করো 2s2 2p3, তাই তো? এখানে ইলেকট্রন বিন্যাস করো 1s1। এখন ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। দেখো তো আমরা এই হাইড্রোজেন কি জানি? ধাতু প্লাস অধাতু দুইটাই। এগিয়ে ধাতু প্লাস অধাতু দুইটাই। কেন ধাতু প্লাস অধাতু ব্যাখ্যা কিন্তু দিয়েছি। আর এই নাইট্রোজেন এটা তো অধাতু। কেন? দেখো এর ভিতরে আছে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন এই যে অধাতুর ভিতরে আছে নাইট্রোজেন, তার নাইট্রোজেন কি একটা অধাতু। তাহলে ধাতু আর অধাতু মিলে যে বন্ধনটা গঠিত হয় সেটা কি? ওই সে আয়নিক বন্ধন। আর
অধাতু অধাতু মিলে যে বন্ধন গঠিত হবে সেটা কি? সমযোজী বন্ধন। তাহলে এ তো ধাতু অধাতু দুইটাই, তাহলে এখানে আয়নিক বন্ধন প্লাস সমযোজী বন্ধন দুইটাই গঠন হবে, মানে দুই দুই রকম ধর্ম প্রদর্শন করবে, আয়নিক ধর্ম প্রদর্শন করবে, সমযোজী বন্ধন সমযোজী ধর্ম প্রদর্শন করবে, তাই তো? তাহলে সেটা কেমন হবে দেখো, প্রথমে আমরা আয়নিকের ক্ষেত্রে দেখি। আর মনে রাখবা এই যে অষ্টক নিয়ম, তারপরে দুইয়ের নিয়ম, তাই না, এইগুলো কিন্তু অনলি সমযোজী বন্ধনের ক্ষেত্রে হবে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে হবে না। বুঝা গেল? এই যে অষ্টক নিয়ম, তারপর দুইয়ের নিয়ম, এগুলো কার ক্ষেত্রে হবে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে হবে না। আয়নিক বন্ধনের ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 5টা ইলেকট্রন বিদ্যমান। সুতরাং ও 3টা ইলেকট্রন গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? অষ্টক পূরণের জন্য। কারণ কি? প্রতিটা মৌলই তাদের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে চায়, সেই জন্য, অথবা দ্বিত্ব কাঠামো অর্জন করতে চায়। এ যদি অষ্টক পূর্ণ করতে চায়, এর 5টা ইলেকট্রন আছে আর 3টা দরকার, সেই 3টা গ্রহণ করবে। তাহলে গ্রহণ যদি করে, তাহলে সে ঋণাত্মক হবে না ধনাত্মক হবে? ঋণাত্মক হবে, তার মানে নাইট্রোজেন 3 হবে 3টা ইলেকট্রন গ্রহণ করার কারণে। যদি 2টা ইলেকট্রন গ্রহণ করতো তাহলে N2- লিখতাম। এখন দেখো, হাইড্রোজেন তো ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে, তাহলে হাইড্রোজেন কি করবে জানো? আয়নিক বন্ধনে একটা ধাতু হতে হবে আর একটা অধাতু হবে। এ যদি অধাতু হয়, এ তো অধাতু, তাহলে এর কি হতে হবে? ধাতু হতে হবে। তাহলে ধাতু হতে গেলে তার ইলেকট্রন ত্যাগ করা লাগবে, তো এর তো একটা ইলেকট্রন বিদ্যমান, তো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে কি পরিণত হবে? একটা H+ পরিণত হবে। ত্যাগ করলে ধনী, ধনী মানে পজিটিভ। তাহলে এর তো দরকার 3টা ইলেকট্রন, তার মানে 3টা হাইড্রোজেন মিলে 3টা ইলেকট্রন দিবে, তাহলে পরিণত হবে 3H+। এখন আমরা যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি এই বিষয়টা, এটা হয়ে গেছে কিন্তু বন্ধন। এখন তুমি যদি এখন যৌগটা গঠন করে দাও, তাহলে কি হবে দেখো তো, এইটা একটা কাটা, তাই না, প্লাস মাইনাস কাটা, তাহলে N+3H, ওই পেশে কি N3- +3H+। এইটা যখন একটা যৌগ গঠন করবে তখন কি হবে? NH3, 3টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন। এটা কিন্তু জাস্ট পাওয়ারটা বোঝায়, এটা কিন্তু পাওয়ার, এটা কিন্তু সংখ্যা না। একটা নাইট্রোজেন, 3টা হাইড্রোজেন। ওকে, এখন দেখো আমরা যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি, নাইট্রোজেন, তাই না, প্রথম কক্ষপথে কয়টা আছে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 5টা। তাহলে আঁকো, 1টা 2টা 3টা 4টা 5টা। 3টা হাইড্রোজেনের কাছে 3টা ইলেকট্রন নিচ্ছে, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, তাই না, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তো যখন হাইড্রোজেনের কাছে একটা টানবে, টেনে নিছে, টেনে নিছে, টেনে নিছে, 3টা হাইড্রোজেনের কাছে 3টা অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়েছে। নেওয়ার পর কি হবে বলো? নেওয়ার পর কি হবে? এখানে হবে প্রথম কক্ষপথে 2টাই, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5টা ছিল, এখানে একটা নিয়েছে দেখো, এখান থেকে একটা নিয়েছে, এখান থেকে একটা নিয়েছে। দেখো সর্বশেষ কক্ষপথে কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। তাহলে নিয়েছে কয়টা? 3টা, তাই 3-। যখন লিখবা তখন এখানে লিখবা N3-। ওকে, আর দেখো তো 3টা হাইড্রোজেন মিলে 3টা দিয়েছে, তাহলে হাইড্রোজেনের ছিল একটা, সে ত্যাগ করে দিয়েছে, তাহলে কি এরার আছে? কোনো ইলেকট্রন আছে? নেই। তাহলে একটা প্লাস এবং 3টা মিলে ত্যাগ করেছে, তাই 3H+। এখানে যখন লিখবা তখন লিখবা 3H+। এভাবে, এইভাবেই কিন্তু একটা আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে তোমার যখন বলবে এর বন্ধনটা কিরূপ ব্যাখ্যা করো, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে আমরা জানি যে যদি কোনো যৌগে, যদি কোনো যৌগের মৌলগুলো ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ করে, তবে তাদের দ্বারা যে বন্ধন গঠিত হয়, তবে তাকে বলা হয় আয়নিক বন্ধন। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে গঠিত যৌগের নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করে এবং হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে,
তিনটা হাইড্রোজেন মিলে তিনটা ইলেকট্রন ত্যাগ করে নাইট্রোজেনকে দেয়, তাহলে এখানে ত্যাগ আর গ্রহণের মাধ্যমে যৌগটা গঠিত হচ্ছে। কি ত্যাগ গ্রহণের মাধ্যমে? ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের মাধ্যমে। তাই এদের বন্ধনটা, তাই এই মৌলগুলো দ্বারা গঠিত বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। এটা আমি লিখে দিলাম না, জাস্ট মুখে বলে দিলাম, ঠিক আছে? নিজের মতো করে লিখে নিও। আমি কিন্তু বোঝানোর মতো করে বলে দিয়েছি, এখন তোমার ভাষায় তুমি এর বিষয়টা লিখে নিও। তারপরে এটা যেহেতু হাইড্রোজেন যেহেতু অধাতু, তাহলে অধাতু আর অধাতু মিলে কোন বন্ধন গঠন করে? অধাতু আর অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। তার মানে সমযোজী ধর্মও প্রকাশ করবে, সেটা একটু দেখি আমরা। সমযোজী ধর্ম কিভাবে মানে প্রদর্শন করে এরা? দেখো, কেন্দ্রীয় পরমাণু আগে চিহ্নিত করতে হবে। কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, মনে রাখবা যেই পরমাণুটা কম পরিমাণ থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেন আর হাইড্রোজেন কইছে, অ্যামোনিয়া কই? এই যে অ্যামোনিয়া। কে বেশি আছে? হাইড্রোজেন তিনটা আছে, মানে হাইড্রোজেন বেশি নাইট্রোজেন কম, যে কম সে হলো কেন্দ্রীয়। তাহলে নাইট্রোজেন কম, নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয়। তো নাইট্রোজেন যদি কেন্দ্র হয়, আগে নাইট্রোজেনটা এঁকে নিবা এইভাবে। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে দুইটা দিয়েছি, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 2 আর 3 5টা, তাহলে 1 2 3 4 5। এখন এ কি করবে জানো? তিনটা হাইড্রোজেনকে ডাকবে। কয়টা হাইড্রোজেন? তিনটা হাইড্রোজেন। তিনটা হাইড্রোজেনকে ডাকবে আর হাইড্রোজেনে যাবে, কারণ ওর সর্বশেষ কক্ষপথ পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন দরকার। এরও দরকার, এরও দরকার, এর তিনটা দরকার, আর এই তিনটা হাইড্রোজেনের তিনটা দরকার। তোরা তিনজন আস্তে 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 নিজেদের সন্নিকটে যাবে। যেতে 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 এক সময় এরকম হবে যে এই যে নাইট্রোজেন না, প্রথম কক্ষ দুইটা, দ্বিতীয় কক্ষ হলো 1 2 3 4 5টা। এখানে একটা হাইড্রোজেন আসবে, এসে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আসবে। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আসবে। আমি একটু ক্রস দিয়ে লিখছি, হ্যাঁ। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে হাইড্রোজেন এসে এর ইলেকট্রনটাই হবে। দেখো, এই হাইড্রোজেন আর নাইট্রোজেন কিন্তু একে অপরকে দেয়নি ইলেকট্রন, তারা জাস্ট কাছাকাছি গিয়ে শেয়ার করেছে। শেয়ার করে এরও দুইটা হয়ে গেছে, এরও দুইটা হয়ে গেছে, এরও দুইটা হয়ে গেছে, এবং নাইট্রোজেনের 8টা হয়ে গেছে। এর কক্ষপথ একটা, একটা কক্ষপথে দুইটা হলে স্থিতিশীল, হাইড্রোজেনের স্থিতিশীল। নাইট্রোজেনের সর্বশেষ প্রথম কক্ষপথে তো দুইটা ছিল, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। তাহলে 8টাই আছে, তাহলে এও স্থিতিশীল, সবাই স্থিতিশীল এখন। তাহলে মূলত স্থিতিশীলতা অর্জনের জন্যই কি করে? ইলেকট্রন শেয়ার করে। স্থিতিশীলতা অর্জনের জন্য কি করে? ইলেকট্রন শেয়ার করে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? সমযোজী যৌগ কিভাবে এটা, মানে এটা যে সমযোজী বন্ধন, এটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা মৌলই অধাতু, এবং দুইটা মৌলই কি করে? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে তার অষ্টক পূরণের জন্য 3টা ইলেকট্রন দরকার। এবং হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান, এবং আমরা জানি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকলে সে স্থিতিশীল হয়। তার মানে হাইড্রোজেনও একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়, আর নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। সুতরাং তারা কেউ দান করতে চায় না, দুজন গ্রহণ করতে চায়। যেহেতু গ্রহণ করার জন্য দেওয়ার মতো কেউ নেই, গ্রহণ করবে একজনের তো দেওয়া লাগবে, দেওয়ার মতো কেউ নেই, সেই জন্য তারা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ সেটা হচ্ছে NH3, এবং NH3 এর যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী বন্ধন। জাস্ট এভাবে লিখে দিবা। আমি তোমাদের বুঝিয়ে বলে দিলাম, এখন তোমার ভাষায় তুমি একটু লিখে নিও। ওকে, আমরা আর কয়েকটি উদাহরণ দেখবো, বেশি দেখবো না। আমরা বেসিক তো ক্লিয়ার করে দিয়েছি, আর সমস্যা হওয়ার কথা। বেসিক তো ক্লিয়ার করে দিয়েছি তোমার, তাই না? তাহলে আর সমস্যা হওয়ার কথা না। আমরা আর কয়েকটা দেখবো, ঠিক আছে? আমরা এখন দেখবো হচ্ছে অক্সিজেনটা। দেখো, অক্সিজেনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো,
অক্সিজেন আছে তাই না, দুইটা অক্সিজেন, তার মানে এখানে অক্সিজেন যোগ অক্সিজেন, দুইটা অক্সিজেন যুক্ত হবে। ভালো কথা। অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে? 1s2 2s2 2p4। আরেকটা অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4। সর্বশেষ কক্ষপথে 6টা, সর্বশেষ কক্ষপথে 6টা, দুইটা 6টা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে তাদের দুইটা করে হলে তারা তারা অষ্টক পূর্ণ করতে পারছে। তার মানে তারা গ্রহণ করবে দুইজনই, দুইটা অক্সিজেনই গ্রহণ করতে চাইবে। তাহলে তোদের দেয়ার মধ্যে কেউ নেই, তার মানে ওরা শেয়ার করবে। ঠিক আছে, তাহলে শেয়ার যদি করে অক্সিজেন, তাই না, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইলেকট্রন। দেখো 6টা ইলেকট্রন। আরেকটা অক্সিজেন দেখো এখানে আছে, মনে করো এখানে সেই অক্সিজেনটা আছে। এই অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6টা। এখন এই যে বাকি দুইটা ইলেকট্রন আছে, এর দুইটা এই দুইটাই শেয়ার করবে মূলত। তাহলে সেই শেয়ারটা কিভাবে করবে? দেখো শেয়ারটা কিভাবে করবে। দেখো অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6টি ইলেকট্রন। তাহলে 1 2 3 4, একইভাবে 5 6। এই যে আরেকটা অক্সিজেন আগে এখানে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6। এই দুইটা দেখো, এইটুকু দেখো কমন জিনিস দুজনের। তার মানে এরও এইটা আছে, এই অক্সিজেনের এই অংশটুকু আছে, এই অক্সিজেনের এই অংশটুকু আছে। তাহলে দেখো তো অক্সিজেন এখন কয়টা? 2 4 6 8টা। এই অক্সিজেন কয়টা? 2 4 6 8টা। সবার 8টা করে, মানে সবাই সন্তুষ্ট। এবার এখানে দেখো অষ্টক নিয়ম মানলো নাকি দুইয়ের নিয়ম মানলো? দুইয়ের নিয়ম মানলে অষ্টক সংকোচন হবে না সম্প্রসারণ হবে, আর অষ্টক নিয়ম মানলে অষ্টক সংকোচন হবে না সম্প্রসারণ হবে না। দেখো তাহলে এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে কেন্দ্রীয় পরমাণু তো একটাই আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অক্সিজেনই। তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন বিদ্যমান থাকে, তার মানে এখানে অষ্টক নিয়ম মেনেছে। এবং জোড় সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এটা দুইয়ের নিয়ম মেনেছে। জোড় সংখ্যক ইলেকট্রন থাকলে এই সর্বশেষ কক্ষপথে এটা দুইয়ের নিয়ম মানবে, এবং 8টা ইলেকট্রন থাকার কারণে অষ্টক নিয়ম মানলো। বাট অষ্টক সংকোচন সম্প্রসারণ কিন্তু হয়। ওকে, এটা গেল। এখন তারপরে আমরা আরেকটি উদাহরণ দেখি, N2O দেখি। নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, দুইটা নাইট্রোজেন যুক্ত হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করো আগে 1s2 2s2 2p3, তাই তো? এখানে করো 1s2 2s2 2p4। এমন সর্বশেষ কক্ষপথে 5টা, সর্বশেষ কক্ষপথে 6টা, তাহলে দুইজনই গ্রহণ করতে চাইবে, মানে দুইটা অর্থাৎ। তাহলে এরা কি করবে? সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে সমযোজী বন্ধন যদি গঠন করতে হয়, কেন্দ্রীয় পরমাণু কি বলো? অক্সিজেন, কারণ অক্সিজেন একটা আছে, যে কম সংখ্যক থাকবে সে হলো কেন্দ্রীয় পরমাণু। অক্সিজেন কম আছে, অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। ভালো কথা। তাহলে অক্সিজেন দাও। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, ভালো কথা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, আর হচ্ছে নাইট্রোজেন আছে তাই না? আর এখানে তুমি নাইট্রোজেন রাখো। কয়টা নাইট্রোজেন? 2টা নাইট্রোজেন যুক্ত হবে তাই না? তাহলে এপাশে একটা নাইট্রোজেন রাখো, 1 2। দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5। এখানেও রাখো নাইট্রোজেন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5। গেল। এবার এরা দেখো কিভাবে ইলেকট্রন শেয়ার করবে। এর কাছে যাবে, এর কাছে আসবে, আসার পরে বলবে ভাই আমাদের দুজনের তো ইলেকট্রন ঘাটতি, তাহলে আমরা এক কাজ করি, আমরা ইলেকট্রন শেয়ার করি। তাহলে তোমারও অষ্টক পূর্ণ হয়ে যাবে, আমারও অষ্টক পূর্ণ হয়ে যাবে। বা তোমারও শেষে জোড় সংখ্যক ইলেকট্রন আসবে, আমারও শেষে জোড় সংখ্যক ইলেকট্রন আসবে। তাহলে আমাদের আর পরবর্তীতে ঝামেলা হবে না। চলো আমরা শেয়ার করি। তখন কি করবে? ওরা মিলেমিশে দুইজন ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ইলেকট্রন শেয়ার করার পরে কি হবে? দেখো অক্সিজেন প্রথম কক্ষপথে 2টা, ভালো কথা। দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6। ঠিক আছে, এমন হবে। দুইটা জোড় জোড় থাকবে, ভালো কথা। এখন
এদের জোড় বানানোর জন্য, এদের ইলেকট্রনকে জোড় বানানোর জন্য কয়টা আছে? পাঁচটা আছে না? পাঁচটা আছে না? এখানেও কয়টা আছে? পাঁচটা আছে না? তাহলে এর যদি জোড় বানাতে হয় তাহলে একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। এ যদি জোড় হতে চায়, এর সর্বশেষ কক্ষপথ যদি জোড় বানাতে চায়, তাহলে এর সাথে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে? একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। দেখো কি হয়, নাইট্রোজেন প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে দুইটা, আর এই দুইটা একত্রিত হবে হয়ে এমন হবে। আর বাকি যে ইলেকট্রনটা সেটা এখানে বলবে। এখানে যে একটা ইলেকট্রন আছে, এখানেও একটা নাইট্রোজেন আসবে। প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে এই দুইটা থাকবে, আর এই দুইটা একত্রিত হবে হয়ে জোড় হবে, আর এই একটা ইলেকট্রন এখানে আসবে। এভাবেই মানে সর্বশেষ কক্ষপথে তারা জোড়া করে নেবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, নাই অক্সিজেন তো ভাই আহ, আহ, সে সর্বশেষ কক্ষপথে জোড় ছিল, তাহলে ও আবার শেয়ার করতে গেল কেন? ওর কারণ আছে ভাই। দেখো, ওর সর্বশেষ কক্ষপথে আগে ছয়টা ছিল, এখন কয়টা? আটটা। তার মানে ওর আরো লাভ হয়েছে বেশি। এর দেখো দিন লাভ হয়েছে, দুই চার ছয়টা জোড় হয়েছে, বাট অষ্টক তো পূরণ হয়নি। বাট এ দেখো দিন শেয়ার করে এর না অষ্টক পূর্ণ হয়ে গেছে, তার মানে এর লাভ হয়েছে, সেই জন্য শেয়ার করেছে। বুঝেছো? সেই জন্য শেয়ার করেছে, তাহলে শেয়ার করতো না ও। তাহলে দেখো, এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন বিদ্যমান, তাহলে এখানে কি অষ্টক নিয়ম মেনেছে? অষ্টক নিয়ম যদি মানে, দুইয়ের নিয়মও মানবে, কারণ সর্বশেষ কক্ষপথে জোড় সংখ্যক ইলেকট্রন আছে, জোড় সংখ্যক ইলেকট্রন থাকা মানে অষ্টক নিয়ম মানা। ওকে, SO3, SO3। দেখো, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, কয়টা হচ্ছে? দুই, মানে 10টা 12টা, 3p4, 16টা হয়ে গেছে। অক্সিজেন 8, 1s2, 2s2, 2p6, না 2p4 হবে, সরি। তাহলে এর সর্বশেষ কক্ষপথে 6টা, এর সর্বশেষ কক্ষপথে 6টা, দুইটা সর্বশেষ কক্ষপথে 6টা, তাহলে অষ্টক পূর্ণ করার জন্য এদের হচ্ছে তোমার দুইটা করে ইলেকট্রন হলেই যথেষ্ট। তার মানে কি করবে? দুইটা করে ইলেকট্রন কারোর কাছে গ্রহণ করতে চাইবে, তাহলে এই সালফার তো আর অক্সিজেনের কাছে নিতে পারবে না, কারণ ওরও দরকার, অক্সিজেনেরও তো দরকার। আবার অক্সিজেন সালফারের কাছে নিতে পারবে না, সালফারের দরকার ইলেকট্রন। তাহলে তারা কি করবে? শেয়ার করবে। কি করবে? শেয়ার করবে। তাহলে শেয়ার যদি করতে হয়, শেয়ার যদি করতে হয় তাহলে কিভাবে করবে একটু দেখি চলো। সালফার আর অক্সিজেন, বলো কেন্দ্রীয় পরমাণু যে কম আছে, কে আছে কম? সালফার কম আছে, তার মানে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় না। তাহলে দেখো, সালফার, সালফার প্রথম কক্ষপথে এক দুইটা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। দেখো, দ্বিতীয় কক্ষপথে এইটা 2 আর 6, 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6। এখানে এসে একটা অক্সিজেন আসছে, মনে করো এখানে একটা অক্সিজেন আছে। অক্সিজেন প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 1 2 3 4 5 6টা। এখানে একটা অক্সিজেন মনে করো, প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 1 2 3 4 5 6টা। এখানে একটা অক্সিজেন মনে করো, প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 1 2 3 4 5 6টা। ঠিক আছে? এখন দেখো কাহিনীটা কি ঘটবে। কাহিনীটা হচ্ছে, এরও জোড় সংখ্যক আছে, এরও জোড় সংখ্যক আছে, মানে সালফারেরও জোড় সংখ্যক ইলেকট্রন আছে, অক্সিজেনের জোড় সংখ্যক ইলেকট্রন আছে, এবং এর সর্বশেষ কক্ষপথে 3 জোড়া আছে, এরও সর্বশেষ কক্ষপথে 3 জোড়া আছে। তাহলে কাহিনী কি ঘটবে একটু দেখো। সালফার কেন্দ্র পরমাণু 1 2 1 2 3 4 5 6 7 8। তৃতীয় কক্ষপথে 1 2 3 4 5 6, এভাবে হবে, মানে এরকম জোড়া 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 হয়ে যাবে। হওয়ার পরে দেখো কি কাহিনীটা ঘটবে, এখানে এসে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে দেখো, এর কয়টা ছিল? এরও মানে সর্বশেষ কক্ষপথে 6টা বা 3 জোড়া ছিল, তাহলে 1 জোড়া, 2 জোড়া, আর এখানে 1 জোড়া যাবে। এও একই কাজ করবে, আর এখানে 1 জোড়া আসবে, এও একই কাজ করবে। 1 2 3 4 5 6।
তাহলে এইটুক কি কমন জিনিস, এইটুক কি কমন জিনিস, এইটুক কি কমন জিনিস। এখন দেখো অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? 4 6 8টা, 4 6 8টা, 4 6 8টা, সেই জন্যই মূলত শেয়ার করেছে। এখন সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো দেখো তো? 4 আর 4 8, আর 4 12টা ইলেকট্রন হয়ে গেছে সর্বশেষ কক্ষপথে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন কি আর আছে? নেই। তাহলে 8টার বেশি ইলেকট্রন হয়ে গেছে, তাহলে অষ্টক সম্প্রসারণ ঘটলো নাকি অষ্টক সংকোচন ঘটলো? অষ্টক সম্প্রসারণ ঘটেছে, যখন 8টার বেশি হয়ে গেছে তখন সম্প্রসারণ। তাহলে এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে এবং 2 এর নিয়ম কিন্তু মেনেছে, কারণ কি জোড় সংখ্যক ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে সালফারের। 2 আর 2 4, 6 মানে 8 আর 6 কত হয়? 12। তাহলে জোড় সংখ্যক ইলেকট্রন আছে, জোড় সংখ্যক ইলেকট্রন থাকা মানে 2 এর নিয়ম মানবে, 2 এর নিয়ম মানলো এবং অষ্টক সম্প্রসারণ হলো। আয়নিক বন্ধনের ক্ষেত্রে কিরকম কিন্তু এরকম অষ্টক সংকোচন হবে না, অষ্টক সম্প্রসারণ হবে না, অষ্টকের নিয়ম মানবে না, 2 এর নিয়ম মানবে না, মানবে শুধু সমযোজী বন্ধন। এই বিষয়টা শুধুমাত্র সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, বা এগুলো তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি তোমাদের। আমরা যদি একটা আয়নিক যৌগের ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে দেখি, যেমন পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড দেখো। এখন এই পটাশিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, পটাশিয়ামের হলো 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 গুণে দেখো কয়টা হয়েছে? 10টা 2 12টা আর 6 18, তাই তো? তাহলে আরেকটা কি 3d আর 4s আছে। এখন ইলেকট্রন কোথায় যাবে? 3d না 4s এ? 4s এ ইলেকট্রন যাবে, আমরা একটু কিন্তু বুঝাইছি বিষয়টা, ঠিক আছে? তাহলে 4s যদি ইলেকট্রন যায় তাহলে একটা ইলেকট্রন এখানে যাবে, তখন কিন্তু 3টা থাকবে না। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথটা কি? 4s। সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সে কি করে? একটা ইলেকট্রন থাকে তাহলে কি করে? ত্যাগ করে। তার মানে এখানে পটাশিয়াম কি করবে? পটাশিয়াম কি করবে? পটাশিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে পটাশিয়াম প্লাসে পরিণত হবে। তার মানে ত্যাগ করছে মানে কি? এ ধাতু। ভালো কথা। ক্লোরিন দেখো, ক্লোরিন তো অধাতু, আমরা এখান থেকেও বলতে পারি, আবার যদি এখানে বিক্রিয়া করে তাও বলতে পারি। দেখো ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p কত হচ্ছে বলো? 3p5 হচ্ছে। সর্বশেষ কক্ষপথে 2 আর 5 কত হয়? 2 আর 5, সর্বশেষ কক্ষপথে 2 আর 5 7টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে অষ্টক পূর্ণ করার জন্য ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে? ক্লোরিন, ক্লোরিন মাইনাসে পরিণত হবে। তাহলে গ্রহণ করেছে, তার মানে কি? অধাতু। এই গ্রহণ আর ত্যাগের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলা হয়? আয়নিক বন্ধন। তার মানে এর যে বন্ধন সেটা কি? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। ওকে, এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে দেখবো? দেখো এই হচ্ছে পটাশিয়াম, প্রথম কক্ষতে 2টা, তাই তো? দেখো প্রথম কক্ষপথ, এই যে প্রথম কক্ষতে 2টা, দ্বিতীয় কক্ষতে কয়টা? 2 আর 6 কত হচ্ছে? 8টা। তাহলে দাও 1 2 3 4 5 6 7 8টা। ভালো কথা। তৃতীয় কক্ষপথে কয়টা আছে? তৃতীয় কক্ষপথেও 8টা আছে। দেখো 2 আর 6 কত হয়? 8। তাহলে দাও 1 2 3 4 5 6 7 8। চতুর্থ কক্ষপথে কয়টা আছে? একটা ইলেকট্রন, সেটা এখানে দাও। ওকে, একটা ক্লোরিন রাখো, ক্লোরিন। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। তৃতীয় কক্ষপথে কয়টা আছে দেখো? 5টা, মানে 7টা আছে। তাহলে 1 2 3 4 5 6 7টা। তাহলে এ খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করবে আর এ খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, যাওয়ার পর এর অবস্থা কি হবে দেখো? পটাশিয়ামের অবস্থা কি হবে দেখো? এখানে হবে পটাশিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টা। তৃতীয় কক্ষপথে এখন কি আর 8টাই তো আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8। এই চতুর্থ কক্ষপথ কি আর থাকবে? ইলেকট্রনই তো নেই, তাহলে কক্ষপথ কিভাবে থাকবে? কক্ষপথই নেই, উড়ে গেছে কক্ষপথ। তাহলে এ কি করেছে? একটা ত্যাগ করেছে, একটা প্লাস, তাহলে এখানে কে প্লাস। ভালো কথা। এটা কিভাবে দেখো?
ক্লোরিন প্রথম কক্ষপথে দুইটা, একটু নিচে লিখি। ক্লোরিন প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টা, এবং তৃতীয় কক্ষপথে এখন 2টা 4টা 6টা, দেখো আগে 2টা 4টা 6টা, আর এখানে একটা ছিল আর এর কাছে একটা নিয়েছে, সেই নেওয়াটা এই, তাহলে এর অবস্থা এখন এই, এবং এ একটা গ্রহণ কারণে একটা মাইনাস, এ একটা গ্রহণ করার কারণে একটা মাইনাস, এখানে কি হবে ক্লোরিন মাইনাস। এভাবে মূলত এই আয়নিক বন্ধনটা অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধনটা গঠিত হয়। কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। কার্বনেরও, কার্বন দেখো অধাতু, কইছে দেখো অধাতু, ক্লোরিন দেখো অধাতু, দুইটাই অধাতু, তার মানে এদের মধ্যে যে বন্ধনটা সেটা হবে সমযোজী। এটা আমরা দেখেই বলে দিতে পারবো এটা একটা সমযোজী বন্ধন, কারণ অধাতু অধাতু মিলে বন্ধনটা গঠিত হয়েছে, দুইটা অধাতু হয়। তাহলে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করো 6 1s2 2s2 2p, 2 আর 2 2 হবে, তাই তো। আর ক্লোরিন এটা হলো 17 1s2 2s2 2p6 3s2, কত হচ্ছে, আর 3p5, এমন হয়। সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন বিদ্যমান, সর্বশেষ কক্ষপথে 5 মানে 7টা ইলেকট্রন বিদ্যমান। এখন দেখো কেন্দ্রীয় পরমাণু কি, কেন্দ্রীয় পরমাণু কিন্তু কার্বন, ক্লোরিন কিন্তু কেন্দ্রীয় নয়, কারণ কেন্দ্রীয় পরমাণু যে থাকে সে হলো কম থাকে, আর যে কেন্দ্রীয় না সে বেশি থাকবে, তাহলে বেশি কি আছে ক্লোরিন, তার মানে ক্লোরিন কেন্দ্রীয় না, কার্বন হচ্ছে কেন্দ্রীয়। কার্বন যদি কেন্দ্রীয় হয়, কার্বন যদি কেন্দ্রীয় হয় তাহলে কার্বন আগে আঁকবো 1 2, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4টা, এই 4 হাতে 4টা ক্লোরিন এসে যুক্ত হবে, বুঝা গেল। এই 4 হাতে কি করবে, 4টা ক্লোরিন এসে যুক্ত হবে। এখন আমরা যদি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথটা নিই তাহলে কি হবে, 7টা ইলেকট্রন, তাহলে 2টা 4টা 6টা আর এখানে একটা 7টা, এর ক্ষেত্রে কি 2 4 6 আর এখানে একটা 7টা, এর ক্ষেত্রে কি 2 4 6 আর এখানে একটা 7টা, 2 4 6 আর এখানে একটা 7টা। দেখো তাহলে বিষয়টা কি হলো, ক্লোরিনের এখন সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, 2 4 6 আর এই 2 8টা, এরো 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 সবার 8টা করে। এবার কার্বনের দেখো কয়টা, 2টা 4টা 2টা 4টা 6টা 8টা, কার্বনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিদ্যমান। এখন সবাই খুশি, এই জন্যই মূলত এরা সমযোজী বন্ধনটা গঠন করে, এই জন্য কি করে এরা সমযোজী বন্ধন গঠন করে। এখন দেখো এখানে অষ্টক নিয়ম মেনেছে কিনা দেখো তো, কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান, 2 4 6 8টা, তার মানে এখানে অষ্টক নিয়ম মেনেছে, আর অষ্টক নিয়ম মানলে দুই নিয়ম মানবে, বাট অষ্টক সংকোচন হবে না, সম্প্রসারণ হবে না, ঠিক আছে। আমরা PCl3 এবং PCl5 এর ক্ষেত্রে বিষয়টা দেখব। ফসফরাস পেন্টাক্লোরাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইড, দেখো এটা কেমন, মানে ফসফরাসের যোজনী হলো 5 আর একটা হলো 3, মানে দুই রকম যোজনী, একটা হলো 5 আর একটা কি 3, তাহলে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী কিন্তু বিদ্যমান। কারণ দেখো ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে কি দেখবা, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে এটা হলো 15 1s2 2s2 2p6 3s2 3p, কত হচ্ছে দেখো 2 10 12, এখানে 3 হয়, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান, 5টা ইলেকট্রন বিদ্যমান, তার মানে 3টা ইলেকট্রন নিতে পারে, নিয়ে অষ্টক পূর্ণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে ওর যোজনী হবে 3। বাট যখন এই নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, যখন পরিবর্তনশীল যোজনী দেবে তখন ওরা সোজা সরাসরি এই যৌগটা দিয়ে দিবে, এই যে PCl3 PCl5 এইগুলো দিয়ে দেবে, এই যৌগগুলো দিয়ে দিবে ওরা, ওকে, এই নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন দেখো, এখন যদি আমরা একটু বিক্রিয়া মানে একটু দেখি বিষয়টা, ক্লোরিন, ক্লোরিনের 17 ইলেকট্রন বিন্যাস 1s2, এখন দেখো ক্লোরিন, ক্লোরিনের 17 তাই তো, যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, এটাই তো। এখন দেখো এই যে ফসফরাস আর এই যে ক্লোরিন, ফসফরাস ক্লোরিন এই দুইটাই কি অধাতু, তা দুইটাই যদি অধাতু হয় তাহলে এদের মধ্যে যে বন্ধন সেটা কি সমযোজী,
এদের মধ্যে যে বন্ধন সেটা কি সমযোজী, তাই তো? এটাও সমযোজী, এটাও সমযোজী, কারণ কি দুইটাই অধাতু, দুইটা অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হলো সমযোজী বন্ধন। তার মানে ইলেকট্রন শেয়ার করবে, তাই তো? দেখো ফসফরাস হলো কেন্দ্রীয় পরমাণু, কেন? কারণ কম আছে, ক্লোরিন বেশি আছে, ভালো কথা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে দেখো, দ্বিতীয় কক্ষপথে এটা হলো দ্বিতীয় কক্ষপথ, 2 আর 6 8টা, তাহলে 4 6 8টা। এবং তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে? 5টা, তাহলে 2 3, এটা আমরা এভাবে না লিখি, এটা একটু অন্যভাবে লিখতে হবে। হলো 1 2 3 4 5টা। এই 5 হাতে 5টা ক্লোরিন যুক্ত হবে। এরা কেন ছাড়া ছাড়া হয়ে আসলো? কারণ এখানে 5টা ক্লোরিন যুক্ত হবে, তাই। কয়টা ক্লোরিন যুক্ত হবে? 5টা ক্লোরিন যুক্ত হবে, সেই জন্য এরা জোড়াবদ্ধ বসেনি, এরা একা একা বসেছে। ঠিক আছে, এদের একটা ফায়দা আছে। কেন বসলো? এদের সর্বশেষ কক্ষপথে কি 8টা আছে? 8টা আছে? 8টা নেই কিন্তু। তার মানে এরা চাইবে হয় অষ্টক পূর্ণ করতে, না হয় দ্বিত্ব কাঠামো অর্জন করতে, যে কোনো একটা চাইবে। তাহলে ছিল 5টা, তাহলে তো দ্বিত্বও নেই অষ্টকও নেই। তাও চিন্তা করবে, ক্লোরিন তো 5টা আসতে চাচ্ছে, তা আমার তো অষ্টক পূর্ণ হচ্ছে না, বাট দ্বিত্ব কাঠামো তো হচ্ছে, তার মানে আমার ওর সাথে বন্ধন গঠন করা উচিত। তখন এই ইলেকট্রন গুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। যাওয়ার পরে যে বিষয়টা ঘটবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, ওকে, আর এখানে একটা ক্লোরিন আসবে। 5 হাতে 5টা ক্লোরিন চলে আসবে। আসার পরে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? আমি সর্বশেষ কক্ষপথে রাখছি কয়টা? 5টা, তাহলে সরি 7টা, 2 4 6 আর এখানে একটা 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 7টা। তাহলে দেখো তো এখানে বিষয়টা কি ঘটছে। কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2 4 6 8 10টা ইলেকট্রন বিদ্যমান। 10টা ইলেকট্রন যদি বিদ্যমান হয়, সেক্ষেত্রে অষ্টক কি মানলো? অষ্টকের যে নিয়ম সেটা কি মানলো? অষ্টকের নিয়ম কিন্তু মানেনি। কেন মানেনি? কারণ 8টা ইলেকট্রন নেই, 8টার বেশি আছে। 8টা ইলেকট্রন থাকলে না 8টা অষ্টক নিয়ম মানতো, বাট 8টা তো নেই, 8টার বেশি আছে। 8টার বেশি থাকলে সেটা কি হবে? অষ্টক সম্প্রসারণ হবে। তার মানে এর ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। PCl5 এর ক্ষেত্রে কি হয়? অষ্টক সম্প্রসারণ ঘটে। ওকে, এখন দেখো, তারপরে দেখো ওই যে PCl3 ফসফরাস, তাই না? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা? 1 2 3 4 5টা ইলেকট্রন, মানে 5টা। এখন এই তিনটা কেন ছাড়া ছাড়া ভাবে বসলো? কারণ ওর 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 সাথে কয়টা ক্লোরিন যুক্ত হবে? 3টা ক্লোরিন। কয়টা ক্লোরিন যুক্ত হবে? 3টা ক্লোরিন। 3টা ক্লোরিন যদি যুক্ত হয়, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন বিদ্যমান। তার মানে ওর শেয়ার করতে হবে একটা ইলেকট্রন। শেয়ার করতে হবে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, সেই জন্য একা একা বসেছে। তাহলে এ যদি শেয়ার করে একটা ইলেকট্রন ক্লোরিনের সাথে, এখানে আসবে, তাই তো? একটা মানে শেয়ারকৃত ইলেকট্রনটা এখানে আসবে, এই 6 আর এখানে একটা আসবে, 7টা। এখানেও একটা ক্লোরিন, ক্লোরিন 2 4 6 আর এখানে একটা 7টা, একটা করে শেয়ার করছে আর কি। ক্লোরিন 2 4 6 আর এখানে একটা 7টা। এখন দেখো এটা বুঝেছো কিনা? আশা করি তুমি বুঝেছো এই বিষয়টা। এই বিষয়টা আশা করি বুঝেছো। আমি কিন্তু সর্বশেষ কক্ষপথে রেখেছি। সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের 5 আর 2 7টা ইলেকট্রন বিদ্যমান। মানে 7টা ইলেকট্রন দেখো, 2 4 6 আর এই একটা 7টা। এইটা কিন্তু এই ক্লোরিনের ইলেকট্রন না, এইটা ছিল ফসফরাসের ইলেকট্রন। এই ফসফরাসের ইলেকট্রন এই কারণেই ছাড়া অবস্থায় বসে, এই কারণেই যেন ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করতে পারে। এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ওকে, তাহলে দেখো তো এখানে কি অষ্টকের নিয়ম মেনেছে? এখানে কিন্তু অষ্টকের নিয়ম মেনেছে। দেখো 2 4 6 8টা ইলেকট্রন বিদ্যমান। কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন বিদ্যমান। তার অষ্টকের নিয়ম মেনেছে। আর সর্বশেষ কক্ষপথে জোড় সংখ্যক ইলেকট্রন থাকলেই দ্বিতীয় নিয়ম মানবে। এও দ্বিতীয় নিয়ম মানে, এও দ্বিতীয় নিয়ম মানে, বাট এ অষ্টক মানে না, এ অষ্টক মানে।
এর ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হয়েছে, এর ক্ষেত্রে কিন্তু তেমন কিছু হয় নাই। অষ্টক সংকোচন তখন হবে যখন 8টার থেকে কম ইলেকট্রন থাকবে। তো এখনকার ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।